আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো কর্মমুখী রসায়নের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের রাসায়নিক পরিবর্তনটা ইউটিউবে কাজ চলতেছে, মানে 87% আপলোড হয়েছে। হোপফুলি আজকেই হচ্ছে আমাদের ফার্স্ট পেপার খতম হয়ে যাবে। আমার কাছে ভালো লাগছে, কারণ হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে একমাত্র ভিডিও যেটা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। ওকে, তো আমি ট্রাই করব কর্মমুখী রসায়নটা 1 ঘন্টার ভিতরে শেষ করে দিতে। খেয়াল করেন, আমি কখনোই এটা চাই না আপনার থেকে, আমি এটা এক্সপেক্ট করি না যে আপনি কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ অ্যান্সার করবেন। কারণ কি, এক সেকেন্ড, কারণ দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইয়া, গুণগত থেকে 2টা সিকিউ, রাসায়নিক পরিবর্তন থেকে 2টা। ক্লিয়ার? কয়টা হইলো? 7টা। তো দেখেন, এই ক্লাসগুলো একটু লম্বা, এই কথাটা আপনিও মানেন আমিও মানি, রাইট? কিন্তু খেয়াল করেন, এই যে লম্বা ক্লাসগুলো যদি আপনি করেন, ট্রাস্ট মি, এই লম্বা ক্লাসগুলো যদি আপনি করেন, আপনার এইগুলো তো হয়েই যাবে, প্লাস অ্যাডমিশনেও আপনার 90% হয়ে যাবে। বাকি 10% কোন জায়গায়? বাকি 10% অ্যাডমিশন ব্যাচে পড়াই দিব। চাইলেও তো সব পড়ানো যায় না, বুঝছেন না? 10% বাকি রাখবো। 10% আমি চাইলেও শেষ করতে পারবো না, কারণ দ্রাব্যতার এমন অনেক ম্যাথ আছে যেগুলা উদ্ভাস বসে আছে উইকলিতে দেওয়ার জন্য, ইঞ্জিনিয়ারিং এর উইকলিতে দেওয়ার জন্য। দ্রাব্যতার এত সুন্দর সুন্দর ম্যাথ আছে যেগুলা মনে করেন হচ্ছে গিয়ে আপনার ব্রেইন খুলে দিবে, এরকম সুন্দর সুন্দর ম্যাথ আছে। ওইগুলাকে আমি করাইতে পারছি, করাই ভাই। আপনি তো দ্রাব্যতা অনেক সুন্দর করে পড়াইছেন ভাই, আপনি তো দ্রাব্যতাতে অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেছেন। ইয়েস, আমি জানি আমি গেছি, আমি জানি আমি গেছি, বাট ট্রাস্ট মি, আরো যাওয়ার জায়গা আছে। বাফারের সাথে দ্রাব্যতা মিলাই দেওয়া যায়, তড়িৎ রসায়নের সাথে দ্রাব্যতা মিলাই দেওয়া যায়। এই যে কনসেপ্ট গুলা, এই যে কনসেপচুয়াল জিনিসপাতি, এগুলা তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে আপনারে পড়াবো, রাইট? মেডিকেল ভার্সিটির জন্য যা যা লাগে একদম বই দাগাই দিয়ে, বইয়ের ইনফরমেশন গুলো আলাদা করে দিয়ে যত বেশি এমসিকিউ সলভ করানো যায়, এগুলো কই করাবো? অ্যাডমিশন ব্যাচে করাবো, রাইট? সো 10% বাকি থাকবেই। আর এই যে কর্মমুখী, কর্মমুখী থেকে কয়টা এসিকিউ আসবে? একটা সিকিউ আসবে। ক্লিয়ার বাবা? তো আমি চাই আপনি উপরের থেকে অ্যান্সার করেন, নিচে থেকে আর অ্যান্সার করার দরকার নেই, বাট পড়া তো লাগবেই। সো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। দেখেন, আমি আপনাকে বারবার বলতেছি, আপনি ভুল করেন না। মানে আমাদের এই ব্যাচগুলোতে মানুষ ভর্তি হয় কখন জানেন? ঠিক এইচএসসি পরীক্ষা দিয়ে এসে ভর্তি হয়। এরপর কখন আবার ভর্তি হয়ে জানেন? ঢাকা ভার্সিটির 1 মাস আগে, মেডিকেলের 1 মাস আগে ভর্তি হয়। এই ব্যাচে মেডিকেল ঢাকা ভার্সিটি পরীক্ষার 1 মাস আগে এনরোলমেন্টের, মানে খালি দেখি পোলাপাইন টাকা বাড়ায় টাকা বাড়ায় টাকা বাড়ায়। কেন টাকা বাড়াচ্ছে? এখানে ভর্তি হচ্ছে কেন? কারণ সে এতদিন যে জায়গাগুলোতে ছিল, ওই জায়গাগুলোতে পড়েও তার কেমিস্ট্রি প্রবলেম সলভ হয়নি, এই জন্য, রাইট? এখন খেয়াল করেন, আমি কিন্তু ওই জায়গার দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি আপনার। তবে আমি এতটুকু কনফিডেন্টের সাথে বলতে পারি, আপনি যদি কেমিস্ট্রিটা আমার কাছে পড়েন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ অ্যাডমিশনে আমি দেখে নিব। প্রশ্ন এবার যে আনতে এমন সে আনতে করুক, যা পড়াবো সব স্লাইডের ভিতর থেকে আসবে, যেভাবে বলবো ওইভাবেই আসবে ইনশাল্লাহ। ঠিক সেম এই জায়গাতেও যা বলবো ইনশাল্লাহ, বুয়েট চুয়েট টুয়েট কুয়েট বুটেক্স তাই আসবে, এতটুকু বলতে পারি। অভিজ্ঞতার একটা মূল্য আছে। তো এন্ড আলহামদুলিল্লাহ প্রমাণিত। ওকে, প্রমাণ করতেছি রেগুলার বেসিসে। তো সবাই দোয়া করবেন, সবাই মেডিকেল ভার্সিটির ব্যাচে, ব্যাচ আকাঙ্ক্ষাতে ভর্তি হবেন। আশা করি 1650 টাকা, বেশি না। আর এই জায়গায় ভর্তি হবেন 1100 টাকা দিয়ে, বেশি না। ওকে, সো এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে ফেলবেন, এটা আপনার কাছে আমার দাবি রইল। এবার আসেন আমরা পড়ালেখায় স্টার্ট করি। দেখেন, এই চ্যাপ্টার আমি বেশি সময় দিব না, 1 ঘন্টার ভিতরে শেষ করে দিব। আশা করতেছি 1 ঘন্টার ভিতরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো খাদ্য নিরাপত্তা, আমি জাস্ট প্রথমে কিছু জিনিস রিডিং পড়াই দিব, এরপরে হচ্ছে গিয়ে কাজ করব। একটা মিনিট, রাসায়নিক পরিবর্তনের পিডিএফটা রেডি হয়েছে, ওই পিডিএফটা ঠিক করে নিই আগে, 1 মিনিট, হ্যাঁ?
96% আপলোড হয়েছে, 96% আপলোড হয়েছে। হ্যাঁ, আর 4% হইলেই আপনি রাসায়নিক পরিবর্তনটা দেখতে পাবেন। আমি এই ক্লাসের মধ্যে থেকে রাসায়নিক পরিবর্তনটা আপনাকে দেখাই দিব না, সমস্যা নেই, আসেন। তো খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা আমি একটু রিডিং পড়ে যাবো এই জায়গাগুলো, যাতে এমসিকিউতে আপনার কোনো সমস্যা না হয়। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার। তিনোটাই রিডিং পড়ে ফেলেন, 3-4 বার রিডিং পড়বেন। হু এর খাদ্য নিরাপত্তার 5টা নির্দেশনা আছে। খাদ্যটা দূষণমুক্ত হতে হবে, কাঁচা ও রান্না করা খাদ্য পৃথক রাখতে হবে, যথাযথ রান্না হতে হবে, খাদ্য সংরক্ষণ হতে হবে ঠিকঠাক, আর নিরাপদ পানি। ক্লিয়ার? নিরাপদ পানি, ওকে ফাইন। দেখেন এমসিকিউ করে ফেলি। খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটা? এই যে খাদ্য সংরক্ষণ, মাত্র পড়লাম, দেখেন মাত্র পড়েছি। ওকে আসো, তারপর খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। জীবাণুর দ্বারা খাদ্য নষ্ট হয়, তারপর এই যে অক্সিজেনের উপস্থিতিতে এনজাইমের সাথে জারণ বিজারণ বিক্রিয়ার জন্য খাদ্য নষ্ট হয়। আরেকটা নষ্ট হয় ধাতব আয়নের প্রভাবে তেল বা চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিজারণের জন্য। তাহলে দেখেন খাদ্য নষ্ট হয় 3টা কারণে, তাই আমরা 3 ধরনের প্রিজারভেটিভ ইউজ করি। যেমন জীবাণুর বিরুদ্ধে কোন প্রিজারভেটিভ কাজ করে? অ্যান্টি মাইক্রোবায়াল। এই যে এনজাইম যেখানে অক্সিজেনের উপস্থিতিতে জারণ হয়, এটার বিরুদ্ধে কোন প্রিজারভেটিভ কাজ করবে? অ্যান্টি অক্সিডেন্ট। মানে এই যে অক্সিডেশনের বিপরীত জিনিস, যেমন খাদ্য নষ্ট হয় অক্সিডেশনের জন্য, তাহলে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করতে হবে। এখানে তেল চর্বিযুক্ত খাদ্য মানে ধাতব আয়নের জন্য যেই আপনার খাদ্যটা নষ্ট হয়, এটার জন্য আমরা কিলেটিং এজেন্ট ইউজ করি। কি ইউজ করি? কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট ইউজ করি। ক্লিয়ার বাবা? তাহলে 3 ধরনের আমরা একটু পরে পড়বো, মানে কৃত্রিম খাদ্য সংরক্ষক, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, আমরা দেখবো। তাহলে খাদ্য নষ্ট হয় 3টা কারণে, এন্ড তিনটা নষ্টের বিরুদ্ধে আমরা 3 ধরনের প্রিজারভেটিভ ইউজ করব। ওকে আসেন, তারপর খাদ্য পচনের কারণ। খাদ্য পচনের কারণ কি? খাদ্যের জারণ, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব। ইয়েস, মানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে তো হচ্ছে জারণটা হইব না, রাইট? তাহলে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবের কারণে জারণটা হয় এন্ড খাদ্যটা নষ্ট হয়। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট একটা প্রিজারভেটিভের নাম, ঠিক আছে? প্রিজারভেটিভের জন্য তো খাদ্য নষ্ট হবে না, খাদ্য ঠিক থাকবে, তো এটা অপশন হবে না। 1, 2 আর 3 হচ্ছে অপশন হবে, 2 আর 3। অণুজীব বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন? জলীয় পরিবেশ প্রয়োজন। সার, 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 সার। এই জায়গা থেকে ভালো ভালো কিছু ইনফরমেশন আছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন যুক্ত সার কারা কারা? এই দেখেন, ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার, অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার। এরা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, এরা উদ্ভিদের বৃদ্ধি করে, ঠিক আছে? তারপর ফসফরাস যুক্ত, ফসফরাস যুক্ত সার কি? এই যে মনোক্যালসিয়াম ডাই হাইড্রোজেন ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি বলা হয় এটাকে, ডিএপি, ওই যে লেখা আছে ডিএপি। তারপরে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এরাও উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। একটু খেয়াল রাখবেন, একটা হচ্ছে মূলের বৃদ্ধির জন্য সহায়ক, এখানে নাই, পরে পড়াবো না, সমস্যা নেই। তারপর পটাশিয়াম যুক্ত সারের কারা কারা? এই যে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এরা ফুল ফল ধারণে সহায়তা করে, এরা ফুল ফল ধারণে সহায়তা করে। ক্লিয়ার? এরা ফুল ফল ধারণে সহায়তা করে। এই জাস্ট কিছু জিনিস নোট করে রাখেন, কেন? কারণ এমসিকিউ তে আসে। দেখেন নাইট্রোজেন যুক্ত সার কারা? ইউরিয়া। ইউরিয়া কি বলতো? এর নাম হচ্ছে ইউরিয়া। মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ মানে হচ্ছে কেসিএল, কিন্তু কেসিএল তো নাইট্রোজেন যুক্ত সার না। অ্যামোনিয়াম সালফেট, মাত্র পড়লাম। তাহলে এই যে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আসেন এবার প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ কয় ধরনের? প্রিজারভেটিভ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ আর কৃত্রিম প্রিজারভেটিভ। এবার দেখেন প্রাকৃতিক প্রিজারভেটিভ কারা? সল্ট, অ্যালকোহল, চিনি, যদিও সরিষার তেল, সরিষার তেলটাও লেখেন। ওকে, ভিনেগার, অ্যালকোহল আপাতত লেখেন না, কাহিনী আছে, পরে বলবো না। কৃত্রিম প্রিজারভেটিভ কারা? অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। ক্লিয়ার? দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাবে। তাহলে প্রিজারভেটিভ কয় ধরনের? 2 ধরনের, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আর একটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ।
লবণ, ভিনেগার, অ্যালকোহল, চিনি এরা হচ্ছে প্রাকৃতিক, আর কৃত্রিম কারা অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আসে তারপর আহ, এক সেকেন্ড, আচ্ছা একটু বলি। লবণ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ লবণ। লবণ দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়? কিউরিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? কিউরিং, এটা সবাই জানি আমরা, তাই না? তারপর চিনি, চিনি চিনির কিভাবে খাদ্য সংরক্ষণ করে বলেন তো? অসমোসিস বা অভিস্রবণের মাধ্যমে। অসমোসিস বা অভিস্রবণের মাধ্যমে। এই কিওয়ার্ড গুলো একটু জানতে হবে, বুঝছেন? তারপর ভিনেগার, ভিনেগার কি? আচার বা পিকলিং তৈরি। ওকে, তো এই যে লবণ, চিনি, ভিনেগার, এই জিনিসগুলো, এইগুলো একটু, এই কিওয়ার্ড গুলো একটু জেনে রাখেন। ওকে, আমি একটু দেখি, দাঁড়ান আপনাদের রাসায়নিক পরিবর্তনটা আপলোড হয়েছে কিনা। ফুল ভিডিও আপলোড হয়ে গেছে, এখন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং শেষে ভিডিওটা পাবলিক হয়ে যাবে, তখন হয়তো দেখাইতে পারবো। আসেন তারপর এই জায়গায় আপনার কিছু প্রিজারভেটিভের নাম আছে, এগুলো সবই কি প্রিজারভেটিভ? অ্যান্টি মাইক্রোবায়াল, যেমন বেনজোইক অ্যাসিড, সরবিক অ্যাসিড, পটাশিয়াম, এই যে প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, পটাশিয়াম নাইট্রেট, তারপরে পটাশিয়াম থায়োসালফেট, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব সামনে, হ্যাঁ সামনে আলোচনা করব। প্রিজারভেটিভ এগুলোর প্রত্যেকটার ব্যবহার এখানে লেখা আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? অতিরিক্ত আর্দ্রতা শোষণ কিভাবে করা হয়? অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে। অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে, দ্যাট মিন্স চিনি। কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? অসমোসিস। নিচের কোনটি অসমোসিস প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে? চিনি। তারপর নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড। কে? সোডিয়াম ক্লোরাইড। সুন্দর। তারপর কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড। সুন্দর। তারপর নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড। আহারে আহারে আহারে। নিচের কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? সরিষার তেল না, চিনি না, সোডিয়াম ক্লোরাইড না, তার মানে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট মানে কি বলতো? এই যে বেনজোইক অ্যাসিড ছিল না, এটার নাম বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম বেনজয়েট, এটাকে কি বলা হয়? সোডিয়াম বেনজয়েট। ওকে, সোডিয়াম বেনজয়েট। কোনটি কৃত্রিম ফুড প্রিজারভেটিভ? কৃত্রিম কোনটা? কৃত্রিম কোনটা? চিনি না, সোডিয়াম ক্লোরাইড না, ভিনেগার না, সোডিয়াম বেনজয়েট। ওকে, অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটি? আচ্ছা এগুলো এগুলো তো ছিল এখানে। ও আচ্ছা, হয়তো ওই পেজটা আসে নাই, বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা একটু লিখে ফেলেন, হ্যাঁ একটু লিখে ফেলেন। আচ্ছা এক সেকেন্ড, আমি আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে এখানে পেজটা আপলোড দিই। ওকে, আসেন, সেটা হচ্ছে আমরা এইগুলো একটু করে ফেলি। দেখেন ভালো করে খেয়াল করেন, অ্যান্টি মাইক্রোবায়াল কারা কারা? অ্যান্টি মাইক্রোবায়াল হচ্ছে অনেকজন আছে, বাট সবার ইনফরমেশন লাগবে না। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, এদের পিএইচ কত? 4.2। চিপস, চানাচুর, কোক এগুলোতে থাকে, এই দুটো ইনফরমেশন মনে রাখার দরকার নেই। আচ্ছা, পটাশিয়াম সরবেট, দুধ, দই, পনির, মাখন এগুলোতে থাকে 0.1%। ইথানোইক অ্যাসিড, পিএইচ 4.74, এটা আমরা জানি, এটা আমাদের ভিনেগার, এটা আমাদের লাগবেই। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14, এটা লাগবে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে, রাইট? লেবুতে থাকে। মাছ, মাংস, মাছ মাংস, মাছ মাংস খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নাইট্রেট, নাইট্রাইট, মাছ মাংস সংরক্ষণে কোন ধরনের প্রিজারভেটিভ ইউজ হয়? নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট। কাঁচা ফল, সবজি এগুলোর জন্য সালফাইট, এগুলোর জন্য সালফাইট। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মাছ মাংসের জন্য কোনটা? নাইট্রেট, নাইট্রাইট। কাঁচা ফল, সবজি এগুলোর জন্য কোনটা? সালফাইট। এই যে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সো একটু পড়ে যাইতে হবে, অল্প একটু হইলেও পড়ে যাইতে হবে, মিস দেওয়া যাবে না। তাহলে অ্যান্টি মাইক্রোবায়ালের মধ্যে আমরা কাকে মনে রাখবো? সোডিয়াম বেনজয়েট মানে বেনজোইক অ্যাসিড, এটার চিপস, চানাচুর, কোকে থাকে, পিএইচ হচ্ছে 4.2। আবার ইথানোইক অ্যাসিড তো আমরা আলাদা পড়বই,
সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, এটার পিএইচ এর ভ্যালু কত? এটার পিএইচ এর ভ্যালু হচ্ছে 3.14। মাছ মাংসকে সংরক্ষণ করা হয় নাইট্রাইটের মাধ্যমে, নাইট্রেটের মাধ্যমে। কাঁচা ফল সবজিকে সংরক্ষণ করা হয় সালফাইটের মাধ্যমে। এগুলো লাগবে, ওকে, এগুলো লাগবে। আচ্ছা, এবার আসেন অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আবার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ক্লিয়ার? তাহলে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, তারপরে বিউটাইলেটেড হাইড্রক্সি টলোইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। এগুলো আপনার আপাতত মুখস্থ রাখা লাগবে না, জাস্ট চিনে রাখেন। বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যারেট। অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন আর অধাতব সেলেনিয়াম। ক্লিয়ার? বিটা ক্যারোটিন আর সেলেনিয়াম, ফাইন। এবার আসেন আমরা এমসিকিউ গুলো দেখবেন এখন চোখের পলকে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখাই দিই, সেটা হচ্ছে কিলিটিং এজেন্টকে। কিলিটিং এজেন্টকে, ওকে, আসেন কিলিটিং এজেন্ট। কিলিটিং এজেন্ট হচ্ছে আমাদের শুধু আমাদের জানতে হয় ইডিটিএ, ইথিলিন ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট। এটার সন্নিবেশ সংখ্যা 6। এটা একটু মাথায় রাখেন, এটা সিকের ওয়েটে আসছে, এটা সিকের ওয়েট 22 আসছে। ওকে, ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট। এই দেখেন ইথিলিন, খেয়াল করেন ইথিলিন কারে বলে? এই যেটা হচ্ছে ইথিলিন, রাইট? ডাইঅ্যামিন মানে দুইটা অ্যামিন, দুইটা অ্যামিন, তাহলে দুইটা হাইড্রোজেনের জায়গায় আমরা দুইটা অ্যামিন দিব। এবার খেয়াল করেন এবার চারটা হাইড্রোজেনের জায়গায় অ্যামিন দিছি না, টেট্রাএসিডেট, চারটা অ্যাসিডেট মাইরা দেন। সরি ভাই, অ্যাসিডেট মানে কি? অ্যাসিডেট মানে হচ্ছে এই যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের H প্লাসটা চলে গেলে এটা কি? অ্যাসিটেট আয়ন। এটাকে আমরা A মাইনাস দ্বারা প্রকাশ করছি আর কি। ক্লিয়ার? ওকে, এখানে ছয়টা মানে লিগেন্ড, কিন্তু এখানে এই যে নাইট্রোজেন লিগেন্ড হিসেবে ব্যবহার করা হয় আর অ্যানায়নরাও লিগেন্ড হিসেবে থাকে। তার মানে ও সন্নিবেশ বন্ধন দিতে পারে, এই নাইট্রোজেন সন্নিবেশ বন্ধন দিতে পারে, এরা সন্নিবেশ বন্ধন দিতে পারে, এরা সন্নিবেশ বন্ধন দিতে পারে। তাহলে ইডিটিএ হচ্ছে গিয়ে 6টা সন্নিবেশ বন্ধন দেয়, তাই সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা। এন্ড এটা হচ্ছে একটা হেক্সাডেন্টেট লিগেন্ড। হেক্সাডেন্টেট মানে ষষ্ঠ দন্তি লিগেন্ড। ওই যে সন্নিবেশ বন্ধনের 6টা সন্নিবেশ বন্ধন দিতে পারে, তাই এটাকে আমরা বলতে পারি স্বরযোজী। 6টা দাঁত, স্বরযোজী মানে 6 যোজনী বিশিষ্ট লিগ্যান্ড। এই জন্য আমি প্রথমে অ্যামিন লিখছিলাম, খেয়াল করছেন? ইথিলিন ডাই অ্যামিন লিখছিলাম। ওকে, আপাতত অ্যামিন 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 যেটাই শিখেন সমস্যা নেই। ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট, ইডিটি হচ্ছে আমাদের কিলিটিং এজেন্ট, এটা লাগবে। ওকে, আসো তারপরে আমরা তাহলে প্রশ্নগুলো সলভ করি। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। দেখো সালফার ডাইঅক্সাইড, এটা কি? সোডিয়াম নাইট্রাইট, এটা কিন্তু অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি মাইক্রোবায়াল। ওকে ওকে, তারপর নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? বিএইচটি অ্যান্টিঅক্সিডেন্ট, বিএইচএ অ্যান্টিঅক্সিডেন্ট, টিবিএইচকিউ অ্যান্টিঅক্সিডেন্ট, ইডিটি হচ্ছে কিলিটিং এজেন্ট, তার মানে এইটা অ্যান্সার। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কে? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিটা ক্যারোটিন আর হচ্ছে সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই। ভিনেগার না, ভিনেগার হচ্ছে আমাদের প্রাকৃতিক। বিএইচটি হচ্ছে কৃত্রিম অ্যান্টি মাইক্রোবায়াল, সরি অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচএ হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, তাই না? আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা? 4জন।
পড়তে পড়তে রিভিশন হয়ে যাবে। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? দেখো, সোডিয়াম বেনজয়েড অ্যান্টি মাইক্রোবায়াল, সরবিক অ্যাসিড অ্যান্টি মাইক্রোবায়াল, বিটা ক্যারোটিন অ্যান্টি অক্সিডেন্ট, সাইট্রিক অ্যাসিড অ্যান্টি মাইক্রোবায়াল। মনে আছে পিএইচ কত? 3.14। একবারে টাইমে পড়ে ফেলেন। সোডিয়াম বেনজয়েড কি চিপস, চানাচুর, কোকে থাকে, মনে আছে? পিচের কোনটি কিলিটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? ইডিটিএ। কোনটি জীবাণুনাশক? ফর্মালডিহাইড। কেন? কারণ ফর্মালডিহাইড থেকে ফরমালিন তৈরি হয়, জীবাণুনাশক। ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ ভালো প্রশ্ন। ফরমালিন তৈরি হয়, জীবাণুনাশক। কোটাজাতকরণ। আচ্ছা, কোটাজাতকরণ আপনাদের সিলেবাসে নাই। কোটাজাতকরণ আমি পড়াবো না বেশি, বাট একটু আমি বলে যাব, না হলে আমার নিজের কাছে খারাপ লাগবে। আমি বারবার বলতেছি, কোটাজাতকরণ আমার নিজের কাছে খারাপ লাগবে যদি আমি একটু হইলেও না বলি। এগুলো অ্যাডমিশন ব্যাচে ডিটেলসে পড়াবো। এক মিনিট দেখি আপনাদের রাসায়নিক পরিবর্তনটা কতটুকু হয়েছে। রাসায়নিক পরিবর্তনটা 36% চেক হয়েছে, 37% চেক হয়েছে। কি রে, আপলোড হয়ে গেছে নাকি? দেখি তো একটু, আপলোড হয়ে গেছে নাকি, জানি না। চেক হইতেছে। এক সেকেন্ড, হ্যাঁ একটু চেক করি। একটা সেকেন্ড একটু চেক করে নিই, হ্যাঁ একটু চেক করি। লাইক আসলো কোন জায়গা থেকে ভিডিওতে? আপনাদের মানে ওই যে একটা ক্লাস আপলোডে দেওয়া না, এই জন্য আর কি আপনার ক্লাসের মধ্যেও খালি আপলোড আপলোড মনে পড়ে। সমস্যা নেই, একটু পরে আপলোড হয়ে যাবে রাসায়নিক পরিবর্তনটা ইনশাল্লাহ। সো প্যারা খাওয়ার কারণ নাই। ওকে, আচ্ছা একটু পরে দেখতেছি, সমস্যা নেই। কোটাজাতকরণ নিয়ে আমি অল্প একটু বলবো। কোটাজাতকরণে আপনার বেশ কিছু জিনিসপত্র জানার আছে, কিছু লাইন একটু পড়ে রাখবেন। কোটাজাতকরণ সঠিকভাবে ব্যবহার করা না হইলে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে এবং তাদের থেকে নিঃসৃত বিষাক্ত টক্সিন যুক্ত হয়। তখন খাদ্যবস্তুর এই অবস্থাকে বলা হয় বোটুলিজম। বোটুলিজমের কারণে কি হয়? ফুড পয়জনিং হয়। তার মানে এই কোটাজাতকরণ ঠিক মতো না হইলে কি হয় না, মানে খাদ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করে, এটাকে বলা হয় বোটুলিজম। বোটুলিজম মানে হচ্ছে গিয়ে ফুড পয়জনিং সোজা হিসাব। আচ্ছা, তারপর একটু খেয়াল করেন, কোটাজাতকরণ বা ক্যানিং এর প্রক্রিয়া, এই জায়গায় অনেক কিছু লেখা আছে, আমরা এটা পড়বো না, সমস্যা নাই। জাস্ট এই জিনিসটা একটু দেখে রাখেন যে মনে করেন বেশি অম্লীয় বস্তুর বেলায় 82 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখা হয়, আর কম অম্লীয় বস্তুর বেলায় 115 থেকে আপনার 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখা হয়। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা একটু দেখে রাখেন, আপাতত দরকার নাই, একটু দেখে রাখেন, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সময় পড়াবো। এইটা ইম্পর্টেন্ট। দেখেন, কোটাজাতকরণের মূলনীতি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুবই সিম্পল। কাঁচামাল সংগ্রহ করবো, মনে করেন আমি আম 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 আমকে সংরক্ষণ করব, তাহলে আমি আম সংরক্ষণ করলাম। এরপরে ভালো করে বাছাই করব কোনগুলা পোকা আছে বাদ, পোকা আছে বাদ, পোকা আছে বাদ, ভালোগুলাকে সংরক্ষণ করলাম। তাহলে প্রথমে আমি আম নিব এক ঝুড়ি থেকে পচাগুলা বাদ দিব, এটাকে আমরা বলতেছি গ্রেডিং বা বাছাই। এরপর ধৌতকরণ, আমরা আমগুলো ধুইব, আমরা আম কিন্তু ছিলবো না, আগে ধৌত করব মানে ধুয়ে নিব। ওকে, এরপর খোসা ছাড়ানো, আমের খোসা ছাড়াইলাম, ছোট ছোট টুকরা করলাম, ওকে ফাইন। ব্লাঞ্চিং বা সিদ্ধ করা, এবার সিদ্ধ করব, সিদ্ধ করলে কি হবে? অনেক ব্যাকটেরিয়া মরে যাবে। আচ্ছা, এরপর এক সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড, এই রাসায়নিক পরিবর্তন আপলোড হয়ে গেছে। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে প্রথমে আমি আমগুলাকে সংগ্রহ করলাম, এরপরে বাছাই করব, এরপরে ধুবো, এরপরে হচ্ছে খোসা ছাড়াবো, টুকরা করব, এরপরে সিদ্ধ করব। সিদ্ধ করাকে বলা হয় ব্লাঞ্চিং, সিদ্ধ করাকে বলা হয় ব্লাঞ্চিং, ওয়ার্ডগুলো জেনে রাখতে হবে। এরপর কৌটায় ভর্তি করব, শেষ হয় নাই। এরপরে আমি ক্যানিং তরল দিব। ক্যানিং তরল হিসেবে কাকে দিব এটা একটু পরে আমরা জানাবো। তাহলে ক্যানিং তরল দিব মানে ক্যানিং তরল হিসেবে ফুড প্রিজারভেটিভটাকে আসলে দিব। এরপরে এক্সজস্টিং ও সিলিং বা বায়ু শূন্যকরণ ও বায়ু রোধকরণ, মানে যখন আমি এই যে ক্যানিং তরলটা যোগ করব, এরপরে কি করব? এরপরে এক্সজস্টিং করে সিলিং করে দিব, যাতে করে কি হয়, এখানে আর বাতাস ঢুকতে না পারে। ওকে,
তারপরে এটারে একটু গরম পানিতে ফুটাবো যাতে করে কোনো ব্যাকটেরিয়া থাকলে ওইগুলো মরে যায়। এরপরে কৌটোটাকে ঠান্ডা করব যাতে করে ওই গরমটা আর না লাগে কারো হাতে। দেন আমি লেবেলিং করব, লেবেলিং ও গুদামজাতকরণ, মানে এরপরে নাম দিয়ে দিব এখানে যে এই যে এনাম ভাইয়ের এত কেজি আম, ঠিক আছে। ওকে, এবার দেখেন কৌটোজাতকরণ বা ক্যানিং এর বিভিন্ন ধাপ এখানে লেখা আছে। এই যে এনজাইম ও মাইক্রো অর্গানিজম দূর করে কে? ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং এর কাজটা বুঝছেন, ব্লাঞ্চিং এর কাজ হচ্ছে এখানে দেওয়া আছে। তারপর এই যে বিশেষ প্রক্রিয়ায় তাপ দিয়ে পাত্র থেকে বায়ু বের করাকে বলা হয় কি বলতো? এক্সস্টিং। ক্যানের ভিতরে যাতে মরিচা না পড়ে এবং বায়বীয় অণুজীব জন্মাতে না পারে এটাকে বলা হয় এক্সস্টিং। মানে এখানে বিভিন্ন নাম দেওয়া আছে বুঝছেন, বিভিন্ন কাজ দেওয়া আছে, সমস্যা নেই, এগুলো লাগবে না। এরপর এই যে আমের কৌটাজাতকরণ প্রণালী দেওয়া আছে, এখানে পড়তে হবে না, জাস্ট অপশনগুলো দেখেন। ফল সংগ্রহ, ধৌতকরণ ও খোসা ছাড়ানো, ফলের টুকরা বা স্লাইস করা, তারপরে ওই যে ক্যানিং তরল ভর্তি করা, এক্সস্টিং, সিলিং, রিটোর্টিং, লেবেল ও বাজারজাতকরণ। মিলছে ব্যাপারটা? মানে আইডিয়াটা নিয়ে রাখেন, আপনাদের সিলেবাসে নাই, সো প্যারা খাইতে হবে না, জাস্ট একটু আইডিয়াটা নিয়ে রাখেন, এই জন্য এখানে স্লাইড করে রাখছি। এরপর আসেন টমেটো, সেম প্রসেস, সেম প্রসেস, সেম প্রসেস। কচি ভুট্টা, সেম প্রসেস। ক্যানিং তরল হিসেবে কাদেরকে রাখা হয় এইটা আমরা একটু পড়বো এখান থেকে। ক্যানিং তরল হিসেবে কাকে রাখা হয়? ক্যানিং তরল হিসেবে কাকে রাখা হয়? ওকে, ক্যানিং তরল হিসেবে কাকে রাখা হয় দেখেন, ক্যানিং তরল হিসেবে কাকে রাখা হয় সেটা হচ্ছে এই যে আম আর আনারসের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির দ্রবণ ও 0.25% সাইট্রিক অ্যাসিড, এইটা মোটামুটি মাথায় রাখলে হয়ে যায়। মানে আম আর আনারসের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির দ্রবণ ও 0.25% সাইট্রিক অ্যাসিড। বাকিগুলো দেখেন কাছাকাছি, যেমন দেখেন কাঁঠাল 40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড। এবার পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এটা, মাছ মাংসটা আসে পরীক্ষায় অনেক বেশি, 2% লবণ 2% চিনি। দেখেন মাছ মাংস, এই যে এটা মাছ এটা মাংস, 2% লবণ 2% চিনি। ওই যে ক্যানিং তরল হিসেবে কোনটাকে যোগ করা হয়, ক্যানিং তরল হিসেবে কোনটাকে যোগ করা হয়? 2% NaCl 2% চিনি, 2% NaCl 2% চিনি। আর এগুলা অ্যাডমিশনে লাগে, এগুলো আপনার আপাতত পড়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন, ও এই যে এটা একটু আগে আমরা দেখছিলাম। এবার দেখেন খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টি অক্সিডেন্ট কোনটি? বিএইচটি। বিএইচ ও বিএসটি দ্বারা কোন ধরনের খাদ্যকে সংরক্ষণ করা হয়? তৈল ও চর্বি জাতীয় খাদ্যকে, তৈল ও চর্বি জাতীয় খাদ্যকে। তৈল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণ করতে কি লাগে বলতো? বিএইচএ। মানে তৈল ও চর্বিযুক্ত খাদ্য মানে হচ্ছে আমার অ্যান্টি অক্সিডেন্ট, এটা একটু মাথায় রাখবেন। ওকে, তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? বিএইচএ। ওকে, বিএইচএ। খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সালফার ডাইঅক্সাইড। লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হবে? সালফার ডাইঅক্সাইড। একটু মুখস্থ রাখবেন। ইডিটিএ খাদ্যের কিভাবে খাদ্য সংরক্ষণ করে? কিলেট গঠনের মাধ্যমে। ওই যে ইডিটিএ কি, ওই যে 6টা দাঁত 6টা দাঁত দিয়ে কিলেটিং এজেন্ট, মানে কিলেট গঠন করে। ওকে, তারপর ও ও মানে আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের লাস্ট জিনিস। ওকে, দেখেন কর্মমুখী রসায়ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দুধ আছে, এখানে আপনার হচ্ছে দুধ থেকে দই প্রস্তুতি, দুধ থেকে ঘি প্রস্তুতি আছে, তারপরে সাসপেনশন কোয়াগুলেশন আছে। এগুলো কিন্তু আপনাদের সিলেবাসে নাই, এগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরের টপিক। আপনাদের কিন্তু শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে, মানে আপনাদের কৌটাজাতকরণ যে পড়াইছি ওই কৌটাজাতকরণটাও লাগবে না। কৌটাজাতকরণ যে পড়াইছি, থ্যাংক ইউ, আপনাদের যে কৌটাজাতকরণ পড়াইছি ওই কৌটাজাতকরণটাও কিন্তু লাগবে না, লাগবে হচ্ছে শুধু ভিনেগার। তাও আমি ওইগুলো কেন পড়াইলাম, কারণ ওইগুলো না পড়াইলে খারাপ লাগবে নিজের কাছে। একটা জিনিস চলেন আপনারা একটু দেখাই দিয়ে আসি। আমাদের ভিডিওটা যে ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ ভিডিও ডাউনলোড হয়ে গেছে, ওইটা একটু দেখাই দিয়ে আসি। সরি, আপলোড হয়ে গেছে, এক সেকেন্ড। কই 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 হাসানের নাম, এই যে দেখেন রাসায়নিক পরিবর্তন ডাউনলোড আপলোড হয়ে গেছে। ভিডিওটা 8 ঘন্টা 28 মিনিট, কেউ গালি দিয়েন না। ওকে, কেউ গালি দিয়েন না, 8 ঘন্টা 28 মিনিট। সো এই ভিডিওটা আপনারা সবাই দেখে ফেলবেন আশা করতেছি। ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে ভিনেগার। ভিনেগারটা সুপার ইম্পর্টেন্ট টপিক ভাই।
আসসালামু আলাইকুম। এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে আমাদের নান আদার দেন মল্ট ভিনেগার। ওকে, সো এটাই পরীক্ষায় আসবে, আপনি খুব ভালো করে জানেন। এইখান থেকে আমার কি আসবে বলতো? ঘ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, পারলে সবই এখান থেকে আসে, আর এমসিকিউ। সো আপনি বুঝতে পারতেছেন এটা আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই, রাইট? সো মল্ট ভিনেগার থেকে আমরা এখন আসলে আলোচনা করব। ক্লিয়ার বাবা? তো মল্ট ভিনেগার মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে এখানে কি থাকবে? প্রথমে আখ অথবা খেজুরের রস, রাইট? আখ অথবা খেজুরের রস মানে সুক্রোজ, সোজা হিসেবে এটা কি? এটা হচ্ছে সুক্রোজ। ওকে, তাহলে আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। ওকে, সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ও ইস্টের গুঁড়া যোগ করা হয়। আমি এটাকে পরবর্তীতে ফ্লো চার্টের মাধ্যমে লেখা শিখাই দিব, আগে আমরা একটু পড়ে নিই। হ্যাঁ, পড়ে নিই, তারপরে আমরা আস্তে আস্তে কাজ করব। তাহলে প্রথমে কি থাকে আপনি একটু আমার সাথে সাথে পড়েন। প্রথমে থাকে হচ্ছে খেজুরের রস বা আখ, এটার ভিতরে কি যোগ করা হয়? মল্ট এক্সট্রাক্ট ও ইস্টের গুঁড়া যোগ করা হয়। এন্ড ইস্ট থেকে তৈরি হয় দুই ধরনের এনজাইম, একটা হচ্ছে ইনভার্টেজ এনজাইম আর একটা হচ্ছে জাইমেজ এনজাইম। এন্ড এই এনজাইম গুলোর প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে, গাজন প্রণালী। এতে প্রথমে ইথানল তৈরি হয়, পরে অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে ব্লা 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 ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি বলতো? আমরা ভিনেগার বলি। এতটুকু মোটামুটি ভাই আমরা সবাই জানি, রাইট? আচ্ছা, এখন আমাদের প্রথমত বিক্রিয়াগুলো শিখতে হবে এন্ড প্রত্যেকটা বিক্রিয়া মনে রাখতে হবে, প্রত্যেকটা বিক্রিয়া মাস্ট। আমরা একটু পরে লেখাই দিব বিক্রিয়াগুলো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আসেন এরপর এরপর এই যে মল্ট মিশ্রণ থেকে মল্ট ভিনেগার মানে একই প্রসেস, একই প্রসেস এখানে লেখা আছে। কাঠের পিপা পদ্ধতি, মল্ট মিশ্রণটিতে 10% ইথানল থাকে, আমরা জানি মল্ট মিশ্রণে কয় পার্সেন্ট ইথানল থাকে? 10%। এই মল্ট মিশ্রণের জলীয় দ্রবণকে ওই যে মাইক্রোডার্মা এসিটি বা এসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে উত্তপ্ত বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে মল্ট ভিনেগার প্রস্তুত করা হয়। মানে মোট কথা, অ্যালকোহলকে জারণ করলে কি হয়? অ্যাসিড হয়। কমন সেন্স, অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড হয়। এখানে অক্সিজেন থাকে, মাইক্রোডার্মা এসিডি থাকে, আমরা একটু পরে লেখাই দিচ্ছি। ওকে ফাইন। এই যে এই চিত্রটা একটু আঁকার চেষ্টা করবেন সবাই পরীক্ষার হলে। তো এটা অনেক বেশি কঠিন কোনো চিত্র না, আপনি আপনার মতো জাস্ট শেপটা দিয়ে দিবেন, বুঝছেন? আপনি আপনার মতো শেপটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন এখানে কয়টা কানেকশন দেওয়া আছে। এই যে এই জায়গাটা একটা কানেকশন দেওয়া আছে, এই কি হলো, এই জায়গায় একটা কানেকশন দেওয়া আছে। তারপর এই যে এই জায়গায় একটা কানেকশন দেওয়া আছে, হ্যাঁ এই জায়গায় একটা কানেকশন দেওয়া আছে। আর এই যে এই জায়গায় একটা কানেকশন দেওয়া আছে, হ্যাঁ এই যে এই জায়গায় একটা কানেকশন দেওয়া আছে। আপনি আপনার মতো জাস্ট কি করবেন? একটা শেপ দাঁড় করাবেন, দ্যাটস ইট। আর নিচে নিচে হচ্ছে আরেকটা, এই যে পাম্প, পাম্পের জন্য এরকম আরেকটা দেওয়া আছে, দ্যাটস ইট। আপনি এরকম একটা শেপ দাঁড় করাই দিবেন, তাহলে টিচাররা বুঝবে যে না আপনি আসলে পড়ালেখা করে আসছেন। এটা কিন্তু আহামরি কঠিন কোনো কিছু না। ওকে ফাইন। তারপরে আপনি কিভাবে অ্যাকচুয়ালি লিখবেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে এতক্ষণ যে যা আপনারা পড়াই দিয়েছে ওইগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখেন। খেজুর বা আখের রস, এখানে কি দেওয়া আছে? খেজুর বা আখের রস। এই খেজুর বা আখের রসে কি যুক্ত করা হয়? ইস্ট আর মল্ট এক্সট্রাক্ট যুক্ত করা হয়। ওকে, এন্ড আরো আরো কিছু জিনিস যুক্ত করা হয়, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। কেন? এরা ইস্টের বৃদ্ধিতে সাহায্য করে, একটু লিখে ফেলেন। এরা ইস্টের বৃদ্ধিতে সাহায্য করে। এই অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট কি করে? ইস্টের বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, ইস্টের বৃদ্ধিতে সাহায্য করে। ক্লিয়ার? ওকে ডান। এরপরে এই যে আখের রস আর খেজুরের গুঁড়াতে কি আছে? 16 থেকে 20% সুক্রোজ, C12H22O11। ওকে ফাইন। এটাতে হিট দেওয়া হয়। কেন হিট দেওয়া হয়? হিট দিলে জীবাণুগুলো মারা যায়। কারণ আপনি যখন খেজুরের রস কালেক্ট করবেন ওইখানে জীবাণু থাকতে পারে, খুব স্বাভাবিক জিনিস। তো হিট দিলে কি হবে? জীবাণুগুলো মরে যাবে। ক্লিয়ার? ওকে। এরপর 37°C তাপমাত্রায় ইনভার্টেজ এনজাইমের প্রভাবে, এই যে দেখেন, এই যে দেখেন, ইস্ট থেকে এই ইনভার্টেজ এনজাইমটা আসে, রাইট? তো ইনভার্টেজ এনজাইমের প্রভাবে এই সুক্রোজটা কি হয়ে যায়? ইনভার্ট চিনি হয়ে যায়, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভাগ হয়ে যায়। এটা দেখেন, এখানে কি দেওয়া আছে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ক্লিয়ার? ওকে। এন্ড
গ্লুকোজ আর ফ্রুক্টোজ আবার জাইমেজের প্রভাবে, জাইমেজ এনজাইমও তৈরি হয় ইস্ট থেকে, জাইমেজ এনজাইমের প্রভাবে কি হয়, এই যে ভাইয়া 4 মোল ইথানল তৈরি করে এখান থেকে। দেখেন টোটাল কার্বন কয়টা, 6 6 12টা, 12টার ভিতরে 4টা ইথানল মানে কি 8টা কার্বন, আর আরো 4টা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায় এখান থেকে, 4টা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এইটারই আসলে আপনাকে বিক্রিয়াতে লিখে দিয়ে আসতে হবে। আমরা একটু এই যে এই জায়গায় বিক্রিয়া লেখা আছে, আমি হচ্ছে কি আপনাকে বিক্রিয়াটা একবার নিজে করে দেখাই, তাহলে আপনার কাছে ভালো লাগবে। দেখেন C12H11O22, ক্লিয়ার? এই যে C12H22O11, সরি উল্টা লিখছি, ডাবল থাকবে, হাইড্রোজেন কি থাকবে, ডাবল থাকবে। ওর সাথে পানি দিবেন কেন ভাইয়া, দ্রবণ, দ্রবণ মানে কি, অবশ্যই এখানে পানি আছে। এখান থেকে কি তৈরি হবে, একটা ফ্রুক্টোজ একটা গ্লুকোজ, এরকম ভাবে বলবো, মানে সুক্রোজ মানে ইনভার্ট চিনি, এদেরকে আমরা একসাথে কি বলি, ইনভার্ট চিনি বলি। কি বলি, ইনভার্ট চিনি। এন্ড এখানে কোন এনজাইম, ইনভার্টেজ। কত ডিগ্রি, 37 ডিগ্রি। অবশ্যই ভাইয়া বিক্রিয়া ভুল করা যাবে না, এই বিক্রিয়া একদম তাবিজের মতো, একদম গলায় ঝুলায় ফেলতে হবে। হ্যাঁ, এরপর মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে কার্বন কয়টা আছে, 6টা 6টা 12টা, রাইট? এইভাবে দিলাম। হ্যাঁ, কি করতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে এই জায়গায় বিক্রিয়া দেওয়া আছে, জাইমেজ এনজাইমের প্রভাবে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেন, 20 থেকে 24 লেখা আছে বইয়ের ভিতরে, 4 মোল ইথানল তৈরি হবে। ইথানল মানে কি, CH3CH2OH, আর 4টা কার্বন ডাইঅক্সাইড। ইথানলের ভিতরে কার্বন কয়টা, 2টা, তাহলে 4 মোল ইথানল মানে কয়টা কার্বন, 8টা কার্বন, 8টা কার্বন আর 4টা কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? ওকে, এবার কাজ কি আপনার, এই যে ইথানল, ইথানলের ভিতরে জারণ করলে যে মাইক্রোডার্মা অ্যাসিডোব্যাক্টর, আমরা আগে পরের প্রসেসটা শিখাই। দেখেন অ্যাসিডোব্যাক্টরের রূপান্তর, এটা মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রথমে তো আমরা কি তৈরি করলাম, অ্যালকোহল তৈরি করলাম, অ্যালকোহল পর্যন্ত তৈরি করছি না, এই যে এই জায়গাটা ভালো করে তাকান, আমরা কি কি তৈরি করছি, অ্যালকোহল তৈরি করছি। কি তৈরি করছি, অ্যালকোহল তৈরি করছি। এরপরের প্রসেস কি, এরপরে এই যে এই অ্যালকোহল, এই 10% অ্যালকোহল, হ্যাঁ যেহেতু মল্ট মিশ্রণ আমরা যোগ করছি, এখানে 10% ইথানলের কথাই বলবো আমরা। 10% ইথানল থেকে কিছু ইথানল, অল্প কিছু ইথানল, 400-500 ml ইথানল, এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সরাবো। এই জায়গা থেকে, এটা কিন্তু আমাদের মূল বেশি, এইখান থেকে আমরা সরাবো। একটা মাটির খোলা মাটির পাত্রে, একটা খোলা মাটির পাত্রে 350 থেকে 450 ml এর মতো ইথানল আমরা আলাদা করব। আলাদা কইরা ওইটাকে রাইখা দিব, ওইটাকে রাইখা দিব, রাখলে কি হবে, একটা স্তর পড়ে যাবে। ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে আপনার ছাতি পড়ে গেছে, বা হচ্ছে ছত্রাক জমে গেছে শুদ্ধ বাংলায় বললে, বা আরে আমাদের নানার ভাষায় বলে সাতকোড়া পড়ে গেছে। ওকে, মানে একটা স্তর, একটা লেয়ার পড়ে যাবে, অনেকদিন রাখলে কি হবে, একটা লেয়ার পড়ে যাবে। এইটাকেই আমরা কি বলি বলতো, এই স্তরটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোব্যাক্টর। এবার কি করব আমরা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটারে অন্ধকারে 7 থেকে 10 দিন রাইখা দিব। তো অন্ধকারে 7 থেকে 10 দিন রাইখা দিলে এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, ফাইনাল অ্যাসিটোব্যাক্টর হয়ে যাবে। এই ফাইনাল অ্যাসিটোব্যাক্টরটাকেই আমরা এই 10% ইথানলের ভিতরে অ্যাড করে দিব। মানে এখানে কিন্তু 10% ইথানল ছিল, এখান থেকে কিছু পরিমাণ ইথানলকে আমরা আলাদা করে সরাইছি, আলাদা করে সরাই অ্যাসিটোব্যাক্টর বানাইছি। এই অ্যাসিটোব্যাক্টরকে আমরা আবার এটাতেই মিক্স করব। এটাতে মিক্স করলে কি হবে, তাহলে তো পরিমাণটা সমানই থাকলো, যে পরিমাণ নিয়ে এখানে কোনো কথা নাই, মানে এই ছত্রাকটাকে আমরা এখানে আবার মিক্স করলাম। ওকে, আচ্ছা ফাইন। এরপরে কি হইলো, এরপরে ওই যে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই ইথানলটা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে, ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড। এরপরে এটাকে পাস্তুরীকরণ করব, মানে এটা জীবাণু থাকে, এটাকে আমরা যখন হিট দিব তখন এটা জীবাণু ছাড়া হয়ে যাবে। ওকে, তো এইটাই আসলে আমাদের ফাইনাল বিক্রিয়া। এখানে লাস্টে গিয়ে আমরা এই বিক্রিয়াটা অ্যাড করে দিব, যে এই যে ইথানল, এই ইথানলের সাথে আমরা কি করব আসলে, অক্সিজেন দিব, এখানে কি দিব, অ্যাসিটোব্যাক্টর। তারপরে এখান থেকে কি তৈরি হবে, ইথানোয়িক অ্যাসিড।
দ্যাটস ইট আমাদের কাছ থেকে 6 থেকে 10%। আমরা এইভাবে যদি ফ্লো চার্ট আর স্টেপ বাই স্টেপ লিখি, পেজটাও ভরলো, টিচাররাও আমাদেরকে ভালো করে নাম্বার দিবে। ওকে, টিচাররাও ভালো করে নাম্বার দিবে। ডান। এবার দেখেন, এবার আপনার যে কোনো এবার আপনাকে এখানে যে কোনো কি দেখ বলেন তো, যে কোনো ইয়ামাইরা দেখ, মানে হচ্ছে কি আপনার সিকিউ দেখ, আপনি পারবেন। দেখেন এখন আর সিকিউ সলভের কিছু নাই। সুক্রোজ পানির সাথে বিক্রিয়া করে ইনভার্টেজ, মানে এটা কি আমার ইনভার্ট চিনি। এই ইনভার্ট চিনিগুলো জাইমেজের মাধ্যমে ইথানল তৈরি করে। এই ইথানলটা অক্সিজেনের সাহায্যে এই যে মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোব্যাক্টর দিয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। ক্লিয়ার? এম যৌগটির উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। পারবো? খেজুরের রস থেকে খাদ্য সংরক্ষক মানে আমাদের নান আদার দেন ভিনেগার। সিমিলার প্রশ্ন দেখেন, সিমিলার প্রশ্ন এই যে সি কি, আখের রস থেকে সি মানে কি বলতো? সি মানে হচ্ছে আমাদের ভিনেগার। এই দেখো চিনি আর ভিনেগার 1 নং হতে 2 নং। চিনি বলতে এখানে কি বুঝাইছে? সুক্রোজ মানে ইনভার্টেজ। এটা হচ্ছে আমার সুক্রোজ। চিনি মানে কি? সুক্রোজ। ওকে, তারপর আখের রস থেকে এ পাত্রের খাদ্য সংগ্রহক মানে হচ্ছে ওই যে 10% ইথানোয়িক অ্যাসিড, মানে কি আমাদের এটা কি ভিনেগার। সুন্দর প্রশ্ন, মানে সব সিম্পল প্রশ্ন, এখানে কোনো কঠিন কোনো পেঁচাবে না। পেঁচাবে কি? পেঁচাবে হচ্ছে কি আপনারা বুঝাচ্ছি। এই দেখেন, আপনাকে বলবে ভিনেগারের গুরুত্ব, খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব আলোচনা করো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, দরকারি কথা। খাদ্য সংরক্ষণে ভিনেগার আপনার কি করতে হবে? দেখেন বইয়ে এত কিছু লেখা থাকে না, আপনাকে একটা টেস্ট পেপার বা একটা গাইডের হেল্প নিতে হবে। কি হবে? এখানে আপনি পয়েন্ট আকারে লিখতে পারবেন। এটা কিন্তু ছোটবেলার বাংলায় যে রচনা লিখতাম না, ওই রচনার মতো আপনি আপনার মতো পয়েন্ট বাড়াবেন। যেহেতু 4 নাম্বার প্রশ্নে এখানে দিবে, বলবে উদ্দীপকের সি যৌগটি হলো কি? ভিনেগার। ভিনেগারের গুরুত্ব এবং খাদ্য সংরক্ষণ কৌশল আলোচনা করো। ব্যাপারটা কি ধরা গেছে? ওকে, তাহলে দেখেন আপনি একটা পয়েন্ট দিবেন, শাকসবজি সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, ফল সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, মাছ মাংস সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, খাদ্যের ব্যাকটেরিয়া ও বিষাক্ত বস্তুর ধ্বংসে ভিনেগারের গুরুত্ব। ক্লিয়ার কনসেপ্ট? মানে জব নরমাল পড়া, এগুলো নরমাল ছোটবেলার বাংলা পড়া। আপনি জাস্ট এই যে পয়েন্ট আকারে এগুলো কিন্তু নীল কালি দিয়ে লিখবেন, চেষ্টা করবেন নীল কালি দিয়ে লেখার। তাহলে কি হবে? একটা পয়েন্ট বাড়লো, টিচারদের একটা ইমপ্রেশন তৈরি হবে আপনার জন্য। তারপরে এরপরে আপনি আসবেন হচ্ছে গিয়ে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। এই যে এই জায়গায় আলোচনা ভিনেগারের খাদ্য সংরক্ষণ, সামনে টাইপ করাও আছে, বাট আমি এখানে একটু দেখাচ্ছি ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। সামনে টাইপ করাও আছে, হ্যাঁ, খাদ্য সংরক্ষণ কৌশল, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে খাদ্যদ্রব্যকে অণুজীবের হাত থেকে রক্ষা করতে গেলে 2টি প্রধান পদক্ষেপ গ্রহণ করতে হয়। কি? অণুজীবের বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ, মানে অণুজীবকে বড় হইতে দেওয়া যাবে না। আর একটা হচ্ছে এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। এখন খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইথানোয়িক অ্যাসিড কি অ্যাসিডিক না? ইয়েস, অ্যাসিডিক। অ্যাসিডিক মানে কি? ওর পিএইচ এর রেঞ্জটা 6.5 থেকে 7.5 এর পরিসরে বিরাজ করে। ও সরি, এটা ইথানোয়িক অ্যাসিড এনজাইমের। সাধারণত অধিকাংশ এনজাইমের অত্যানুকূল পিএইচ এর মান, মানে অপটিমাম যে পিএইচটা 6.5 থেকে 7.5 এর পরিসরে থাকে। আর ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কি আরো কম, তার মানে এখানে এনজাইম কার্যকর হইতে পারে না, এখানে এনজাইম বৃদ্ধি হতে পারে না। ওকে, তারপরে যেহেতু ভিনেগারের জলীয় পরিবেশের পিএইচ এর মান হ্রাস করে, যে ভিনেগার খাদ্য পণ্যের জলীয় পরিবেশের পিএইচ এর মান হ্রাস করে, কেন? অ্যাসিডিক, পিএইচ এর মান হ্রাস করবে। তাই এই পরিবেশটি অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়। ওকে, প্রকৃতপক্ষে অণুজীব বিকাশের প্রতিবন্ধ সৃষ্টি করার মূল কারণ হচ্ছে অবিয়োজিত অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণ। পিএইচ এর মান হ্রাস পেলে অ্যাসিডিক অ্যাসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বৃদ্ধি পায়। কমন সেন্স, পিএইচ এর মান কমবে। পিএইচ এর মান কমা মানে কি রে ভাই? এটা অ্যাসিডিক হওয়া না? অ্যাসিডিক হওয়া মানে কি? অবিয়োজিত অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড কিন্তু CH3COOH। খেয়াল করেন, বিক্রিয়াটা খেয়াল করেন, CH3COOH। এই যে অ্যাসিড থেকে যে H+টা বের হচ্ছে, এই H+টাই কি করতেছে? পিএইচ এর মানটাকে কমাই দিচ্ছে। কেন? যত বেশি H+ হবে পিএইচ এর মান তত কমবে, আমরা চ্যাপ্টার 4 এ পড়ছি। তো এই যে অবিয়োজিত অ্যাসিডিক অ্যাসিড মানে অণুজীবের কোষের দেয়ালে অতি সহজে অতিক্রম করতে পারে। সাইটোপ্লাজমের উচ্চ পিএইচ মান
এসিটিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ও এসিটেট আয়নে বিয়োজিত হয়। এই যে এই লেখাগুলো কিন্তু বইয়ে আপনি সব বইয়ে পাবেন না, এই জন্য আপনাকে একটু টেস্ট পেপার বা একটা গাইডের সহায়তা নিতে হবে। এই লেখাগুলোর জন্য আপনাকে লিখে দিয়ে আসতে হবে, টিচারদেরকে খুশি করতে হবে। বাংলা পড়া ভাই, নর্মাল জিনিস। এই দেখেন CH3COOH, CH3COO মাইনাস H প্লাস। এই H প্লাসটাই কি করবে বলো তো? এই H প্লাসটাই কি করবে, সরি, এই H প্লাসটাই কি করবে? এই H প্লাসটাই জীবন্ত অণুজীবের সাথে বিক্রিয়া করে মৃত করে ফেলবে। জীবন্ত অণুজীবের সাথে বিক্রিয়া করে মৃত করে ফেলবে। এই জায়গায় সুন্দর করে লেখা আছে। কেন? কারণ এই যে সাইটোপ্লাজমের উচ্চ পিএইচ মানে অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন আয়নে অ্যাসিটেট আয়নে বিয়োজিত হয়। এই যে বিয়োজিত হলো। অণুজীবের সাইটোপ্লাজমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় এর ভিতরের পিএইচ এর মান কমে যায়। ন্যাচারালি যত বেশি বিয়োজন বাড়বে, H প্লাস বাড়বে, তত বেশি পিএইচ এর মান কমে যাবে। ওকে, এর ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। কেন? কারণ এনজাইম এই পিএইচ এর ভিতরে থাকে 6.5 থেকে 7.5। এর পরিণামে কোষের মৃত্যু ঘটে। এছাড়া ভিনেগারের H প্লাস অণুজীবের এনজাইমের নাইট্রোজেনের উপস্থিতি মুক্ত জোরের সাথে মিশে এনজাইমের কার্যকারিতা হ্রাস করে। আচ্ছা, এটা আমি একটু বুঝাই দিচ্ছি। মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর ওয়ালে কি থাকে? প্রোটিন থাকে। আমরা জানি সেলের ওয়ালগুলোতে কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, অ্যামাইনো জিনিস দিয়ে তৈরি হয়। আপনার কোনো কাজ নাই, আপনি দেখাবেন এই যে অ্যামাইনো মানে কি দেখেন তো, আর NH2 না? ওকে, আপনার এগুলোও দেখানোর দরকার নেই। মানে অ্যামাইনো গ্রুপ থাকা মানে কি? অ্যামাইনো গ্রুপ মানে অনেক অ্যামাইনো অ্যাসিড মানে অনেক প্রোটিন, রাইট? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? প্রোটিন। প্রোটিনরা মিলে কি তৈরি করে? এনজাইম মানে কিন্তু প্রোটিন, হরমোন মানে ওই প্রোটিন, এগুলো আপনারা জুলজিতে পড়ছেন। তো এই যে এনজাইম নষ্ট করার মানে কি? আমি যদি অ্যামাইনো গ্রুপটাকে নষ্ট করতে পারি, তাইলে ভাই এখানে প্রোটিনও তৈরি হবে না, এখানে এনজাইমও তৈরি হবে না, ওয়াল নষ্ট হয়ে যাবে। কমন সেন্স। এই যে H প্লাস, এই H প্লাস কি করতে পারে? এই H প্লাস, এই যে অ্যামোনিয়া, এই যে দেখেন নাইট্রোজেনের কি লোন পেয়ার আছে কি নাই? আছে। এই নাইট্রোজেনের লোন পেয়ারের সাথে এই H প্লাস একসাথে হয়ে কি তৈরি করবে? দেখো, এই লোন পেয়ারটারে নাইট্রোজেন দিয়ে দিবে। কাকে দিয়ে দিবে? H প্লাস কে দিয়ে দিবে। তাহলে এই H প্লাসটা এই নাইট্রোজেন মানে এই অ্যামাইনো পার্টটাকে নষ্ট করে ফেললো, কাজ বিক্রিয়া করে ফেললো ওর সাথে। ইয়েস, এই যে এখানে বুঝাইছে, আর কিছু না, আপনার এত কাহিনী নেই। ওকে, তাহলে কি হচ্ছে? এছাড়া ভিনেগারের H প্লাস অণুজীবের এনজাইমের নাইট্রোজেনে উপস্থিত, এনজাইমে নাইট্রোজেন কই থেকে থাকে? আরে ভাই, এনজাইম মানে প্রোটিন, প্রোটিন মানে অ্যামাইনো মানে নাইট্রোজেন। বুঝে গেছে? সব তো ওরা বুঝায় বলবে না, আমরা আছি কি করতে। এভাবে পিএইচ হ্রাসের মাধ্যমে উপরিউক্ত খাদ্য সংরক্ষকটি মানে ভিনেগারটি তার কার্যকারিতা বজায় রেখে খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে। আমি এখানে কেন একটা টেস্ট পেপারের পেজ আনলাম? টেস্ট পেপারের পেজটা আনার কারণ হচ্ছে এখানে বেশ কিছু ভালো ভালো পয়েন্ট আকারে থাকবে, আপনি যাতে এখান থেকে সুন্দর করে নোট করতে পারেন, আপনি যাতে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারেন। ওকে বাবা, ওকে। তারপরে আরো আছে, টাইপ করাও আছে। এই দেখো এখানে এইটা একটু বাদ দিলাম। ওকে, দেখো এখানে কি? এই যে ভিনেগার, এখানে এই যে ভিনেগারের ক্রিয়া কৌশল লেখা আছে, প্রিজারভেটিভ রূপে ভিনেগারের ক্রিয়া কৌশল। এই জায়গাতেও গুছায় লেখা আছে। এই জায়গাতে সাইটোপ্লাজমের কথা অত বেশি নাই, এখানে জাস্ট নরমাল ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে, খাদ্যের পচন শুরু হয়। প্রিজারভেটিভের কৌশল হলো ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করা। যেহেতু H প্লাস এর উপস্থিতিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না, তাই প্রিজারভেটিভ ভিনেগারের গুরুত্ব অপরিসীম। মানে এটা হচ্ছে নরমাল লেখা, বাট ওইখানে কিন্তু সাইটোপ্লাজমের কথা, সেল ওয়াল নষ্ট হয়ে যাবে, এনজাইম নষ্ট হয়ে যাবে, এই কথাগুলো আছে। সো মানে এক একটা জায়গা থেকে কালেক্ট করে আমি এখানে স্লাইড গুলা বানাইছি, যাতে করে কি হয়, আপনি বেস্ট অ্যান্সারটা কালেক্ট করতে পারেন এই জায়গা থেকে। ওকে, তারপরে আসেন, এই যে এটাও কিন্তু একটু আগে লেখা ছিল, এই H প্লাসটা কি করে? এই H প্লাসটা জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে মৃত বা নিষ্ক্রিয় করে ফেলে। ক্লিয়ার? ওকে। তারপরে ভিনেগারের ব্যবহার, এই যে ভিনেগারের ব্যবহার, খাদ্য সংরক্ষণ কৌশল, অনেক কিছু আছে বাবা এখানে। ওই যে একটু আগে আপনারা দেখাইলাম না, আপনার এই হিসেবে ভিনেগার, ওই হিসেবে ভিনেগার, বিভিন্ন ভাবে লিখতে জানতে হয়। তো এখানে যেমন আছে, কি আছে দেখো, খাদ্যবস্তুকে গাঢ় লবণের পানিতে ডুবিয়ে নিলে খাদ্য থেকে পানি দূর হয়। এরপর ওই খাদ্যবস্তুকে ভিনেগারে সিক্ত করে নেওয়া হয়। এরপর সমগ্র প্রক্রিয়াকে পিকলিং হলে সবজি, যেমন ভিনেগার পিকলিং করে খাদ্য মানে আচার তৈরি করে ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়। ওকে, তারপর এই যে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, তাহলে একটু খেয়াল করেন, যে টেস্ট পেপারে লেখা ছিল ওইখানে কিন্তু পয়েন্ট আকারে লেখা ছিল, এখানে কিন্তু পয়েন্ট নাই, এখানে টাইপ করানো আছে বাট পয়েন্ট নাই। আপনি বেটার অপশন গুলো দেখবেন। ভিনেগার, এই যে দেখেন ভিনেগারের একটা ভালো গুণ হচ্ছে সহজলভ্য ও নির্দোষ। সহজলভ্য মানে কি? খুব অল্প দামে পাওয়া যায় বাজারে। তারপরে অম্লীয় পরিবেশ, তাই ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না।
ওকে। তারপরে অম্লযুক্ত হয় আচার সংরক্ষণে, সুপের স্বাদ বৃদ্ধি করতে, মাছ মাংস রান্নার কাজে। এই যে আমি কিন্তু পয়েন্ট করে দিচ্ছি, হ্যাঁ। তারপরে প্রোটিন অণুতে বিয়োজন সহজ ঘটে, মনে আছে? তাই মাছ মাংসের ভিনেগার সুফলদায়ক ভূমিকা রাখে। এই যে দেখেন, এটা এই যে মাছের লাইনে লিখবেন সালাদ তৈরিতে ভিনেগার। এই দেখেন সালাদ তৈরিতে ভিনেগার। আপনি পয়েন্ট আকারে লেখেন ভাই, আপনি পয়েন্ট আকারে লেখেন। এখানে পয়েন্ট আকারে দেয় নাই, কেন দেয় নাই? বইয়ে যেমনি আছে আমার টাইপিস্ট এমনি টাইপ করে দিছে। বইয়ের তো এত টাকা পড়ে নাই, আপনাকে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে, ওইটার জন্যই বলা হয় ক্রিয়েটিভ কোশ্চেন। ওকে, তারপরে আসেন, এই যে দেখেন চাটনির মতো রেসিমস নামক বিভিন্ন জিনিস তৈরি করতে কি করা হয় বলেন তো? ভিনেগার দেওয়া হয়। তারপরে ফুলকপি সবজি টুকরাকে চিনি লবণ ফুটিয়ে নিলে রেসিমস তৈরি হয়, যা পরবর্তী মৌসুমে খাওয়া যায়। এই যে একটা পয়েন্ট। তারপরে এই যে দেখেন এসিডের মাধ্যমে পিকলিং বা আচার তৈরিতে ভিনেগারের গুরুত্ব সবচেয়ে বেশি। ক্লিয়ার? তারপরে ভিনেগারে ডুবিয়ে সংরক্ষণ, ভিনেগার এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভিনেগারে সংরক্ষণ করা যায়। সুন্দর, মানে এখানে সবকিছুই লেখা আছে, স্লাইড গুলোতে সবই লেখা আছে। আপনি পয়েন্ট গুলো নোট করে যত বেশি পয়েন্ট আকারে লিখতে পারবেন তত বেশি নাম্বার পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। আসেন আমরা কি বলে এমসিকিউ গুলো করে ফেলি। কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? ভিনেগার। ওকে। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? ভিনেগার। ভিনেগার কিরূপে খাদ্য সংরক্ষণ করে? H+ প্রদানের মাধ্যমে। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম? মল্ট ভিনেগার সুক্রোজের আদ্র বিশ্লেষণে ইনভার্টেজ এনজাইম। মল্টেজ হতে গ্লুকোজ, এটা কিন্তু মল্টেজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়? মল্টেজ বললে ম্যালটেজ দিয়ে দিবেন, বুঝছেন? মল্টেজ বললে ম্যালটেজ দিয়ে দিবেন। নিচের কোনটি ভিনেগারে? দেখেন এই যে ভালো প্রশ্ন, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, 94 থেকে 90% পানি। তারপরে এর সংকেত কি? এ হচ্ছে আমার ইনভার্ট, মানে হচ্ছে ইনভার্ট চিনি মানে হচ্ছে সুক্রোজ। সুক্রোজ C12H22O11, এই যে এটা। বি থেকে ভিনেগারের মূল উপাদান তৈরির উৎপন্ন করা হয় কোনটা? দেখো বি মানে হচ্ছে ইথানল। ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে কেমনে যায় বলতো? জারণ প্রসেসের মাধ্যমে, রাইট? জারণ, অক্সিজেন যোগ করা মানে হচ্ছে জারণ প্রসেস। নিচের কোনটি ভিনেগার? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড মানে 8% ইথানোয়িক অ্যাসিড। ভালো প্রশ্ন। নিচের কোনটিকে ভিনেগার বলে? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডকে ভিনেগার বলে। ওকে। তারপরে ভিনেগারের বৈশিষ্ট্য কি? ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, সবজি করে, তেল ও চর্বি জারণ প্রতিরোধ করে। না, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। ভিনেগার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল থাকে? 10%। তারপর C12H22O11 প্লাস পানি, এক্সটা কি বলতো? এক্স হচ্ছে ইনভার্টেজ, ইয়েস ইনভার্টেজ। তারপর আসো, ভিনেগারে পানির পরিমাণ কত? ভিনেগারে পানির পরিমাণ হচ্ছে 94। এই যে দেখো, এই যে এটা কেন দেখো 6 থেকে 10%, মনে আছে? 6 থেকে 10% যদি ইথানোয়িক অ্যাসিড হয় তাহলে 90 থেকে 94% কি হবে? পানি হবে। এটা ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ। 6 থেকে 10% যদি ইথানোয়িক অ্যাসিড হয়, 90 থেকে 94% হচ্ছে পানি। ভালো করে পড়ে নিবেন আগে, বুঝছেন? পানি পড়ে নিবেন। ভিনেগারে পানির পরিমাণ কত জিজ্ঞাসা করছে। মল্ট ভিনেগার তৈরিতে নিচের কোনটি সঠিক? জাইমেস সুক্রোজকে, না এটা না। ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আর বাকিগুলো পড়ার দরকার নেই। ভিনেগার C3COOH 6 থেকে 10% জলীয় দ্রবণ, ইথানল থেকে প্রস্তুত করা যায় H+ প্রদানের মাধ্যমে, হ্যাঁ ঠিক আছে। ভিনেগার খাদ্য সংরক্ষণ অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, ব্যাকটেরিয়া অ্যাক্টিসাইড নষ্টের মাধ্যমে, কিলেটিং এজেন্ট হিসেবে না। কিলেটিং এজেন্ট হিসেবে ভিনেগার কাজ করে না। ওকে। কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়, ইনভার্টেজ নাকি? মুরব্বি জাইমেস এনজাইমের মাধ্যমে, রাইট? ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিটির নাম কি? আচার তৈরি, পিকলিং। ওয়াও, শেষ হয় নাই, দাঁড়াও। এই যে খাদ্য সংরক্ষণ, এখানে সব খাদ্য সংরক্ষণের সিকিউ আছে। আচ্ছা, এইবার আপনি এক্সট্রা কিছু জিনিস পড়ে রাখবেন। ভাইয়া এখানে লিখে দিছি, ভাই এখানে লিখে রাখছি। এক সেকেন্ড আমি একটু দেখি তো আমাদের কি। ওকে, আছে, হ্যাঁ আছে। ওকে ওকে ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাই এখানে কিছু জিনিস এক্সট্রা দিয়ে রাখছি, সেটা হচ্ছে ভিনেগার ও বিএইচএ বিএসটির পার্থক্য। এই জিনিসটা একবার রিডিং পড়ে যাবেন।
ভাইয়া কথা শুনেন, আপনার কাছে মনে হইতে পারে যে ওকে আনাম ভাই শুধু ভিনেগার থেকেই তো প্রশ্ন আসবে, তাহলে আমি কেন এগুলো পড়বো? আমি আপনারা পড়তে বলছি এই জন্য পড়বেন। ওকে প্লিজ, ভিনেগার, বিএইচএ, বিএইচটি এগুলোর পার্থক্য একটু পড়বেন। এই তো খাদ্য সংরক্ষক। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এই যে দেখেন লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল, অত বেশি আসে না বাট একটু পড়ে ফেলবেন। লবণ একটি প্রাকৃতিক প্রিজারভেটিভ। লবণ খাদ্যদ্রব্য থেকে পানি টেনে নেয় এবং ডিহাইড্রেশনে কাজ করে, ফলে খাদ্যদ্রব্যে জীবাণুর জন্য প্রয়োজনীয় অনুকূল পানি পরিমাণ পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং জীবাণুর বংশবৃদ্ধি থেমে যায়। লবণের এনজাইমের ক্রিয়াকে বাধাগ্রস্ত করে। লবণ অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস করে, ফলে বায়ুজীবী ব্যাকটেরিয়ার বৃদ্ধি লাভ করতে পারে না। লবণ ও এসিডের মিশ্রণ পচনকারী জীবাণু প্রতিরোধ করে। স্পোর গঠনকারী অ্যারোবিক ও অবাধ ব্যাকটেরিয়া লবণ সহ্য করতে পারে না। তো এই যে লাইনগুলো একটু রিডিং পড়বেন আপনার সুবিধা, বারবার বলতেছি আপনার সুবিধা, একটু পড়ে যান। এই যে দেখেন খাদ্য সংরক্ষণে সি এর গুরুত্ব। সি কি? সি হচ্ছে তেল, সি হচ্ছে সরিষার তেল। তো এই যে এইগুলাকে আপনার পড়তে হবে না। এই যে দেখো, এই দেখো তৈল মানে তেল। এখন খাদ্য সংরক্ষণে সরিষার তেলের কি গুরুত্ব? সরিষার তেল খাদ্যের উপরে তেলের স্তর সৃষ্টি করে। তেল পানির সাথে অদ্রবণীয় হয়, উক্ত পরিবেশে পানি যুক্ত হতে পারে না। জলীয় পরিবেশ ব্যতীত অণুজীবের বৃদ্ধিও সম্ভব নয়। এভাবে এটি কার্যকরভাবে খাদ্যর ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিহত করে। এই প্রাকৃতিক খাদ্য রক্ষকটি বাড়িতে আচার সংরক্ষণে কাজ করে। এর দ্বারা চাটনি বিভিন্ন কিছু বানানো যায়। মানে নর্মাল পড়ালেখা ভাই, নর্মাল পড়ালেখা। তেল দিলে পানির দরকার হয় না, পানি ছাড়া অণুজীব বাঁচে না, মানে ব্যাকটেরিয়া নাই এই জায়গায়। তেল দিলে আচার সংরক্ষণ করা যায়, মানে এখানে আপনি তেলের ইয়াটা করবেন। ওকে, মানে আপনার কাজ সিম্পল, আপনার কাজ হচ্ছে খুবই সিম্পল কথা, যেখানে আপনি বুঝাই দিবেন যে ভাই আমি পড়ে আসছি, আপনি যাতে খাতার খালি না রেখে আসতে হয়। এই জন্য ভাই কিন্তু এই লাইনগুলো অ্যাড করে দিছি, বুঝছেন? তারপরে এই যে দেখেন এখানে এই যে NaCl এর ব্যবহার দেওয়া আছে। NaCl, এই যে NaCl, এটাও কিন্তু NaCl। তো একটু রিডিং পড়ে যাবেন, এগুলো পড়ে গেলে আপনার লস নাই, বুঝছেন ভাই? এখানে দিয়ে রাখছে, আপনি রিডিং পড়ে যায়। তারপর এই যে দেখেন উদ্দীপকের সংরক্ষিত খাদ্যবস্তু হচ্ছে সবজি। গ্রীষ্মকাল প্রতিদিন খাদ্য হচ্ছে মাছ। এই যে দেখেন সবজি আর মাছ। এখন দেখেন সবজি সাধারণত দ্রুত পচনশীল খাদ্য নয়, কিন্তু মাছ একটি দ্রুত পচনশীল খাদ্য। 7 থেকে 8% NaCl হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। NaCl এর বিভিন্ন ঘনমাত্রায় দ্রবণ খাদ্যদ্রব্য থেকে মুক্ত পানিতে শোষণ করে নেয়, ফলে খাদ্যদ্রব্যের মধ্যে অণুজীব জন্মাতে পারে না। মানে এখানে NaCl এর সাথে কার কথা বলা হয়েছে দেখেন তো, এই যে আরেক বান্দা ফরমালিন। মানে NaCl এর সাথে ফরমালিন দুইটাই তো প্রিজারভেটিভ, বাট ফরমালিনটা নিষিদ্ধ প্রিজারভেটিভ, NaCl টা নিষিদ্ধ প্রিজারভেটিভ না। এই NaCl আর ফরমালিনের কিন্তু এখানে কি দেওয়া আছে বলেন তো? একটা পার্থক্য দেওয়া আছে। আপনি যদি একবার রিডিং পড়ে যান, আল্লাহ না করুক কোনো একটা বোর্ডে যদি কঠিন প্রশ্ন আসে, আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন না? পারবেন। দ্যাটস ইট। এই যে এগুলো কিন্তু সব ফরমালিনের কথাবার্তা লেখা আছে। তারপরে এই যে ব্লাঞ্চিং কি, ব্লাঞ্চিং এর এই যে এগুলো কিন্তু কখের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্লাঞ্চিং কাকে বলে এগুলো একটু পড়ে ফেলবেন, আমরা অলরেডি পড়ছি। ওই যে ফুটন্ত পানিতে, মানে পানিতে ফুটানো, তাহলে কি হয়? ইয়ে হয় না। তারপরে এই যে কোটাজাতকরণ, ক্যানিং এর গুরুত্ব, মানে কোটাজাতকরণের গুরুত্ব, এগুলো নরমাল পড়া, এগুলো একটাও আপনার সিলেবাসে নাই। বাট আমি আপনাকে বলতেছি একটু রিডিং পড়ে যায়েন, আমার কথাটা শুনেন। হ্যাঁ শুনেন, আপনারা কথা শুনেন না। এই যে দেখেন ফরমালিনের মাধ্যমে কৃত্রিম খাদ্য সংরক্ষক এর 4টা কাজ। মানে এই যে দেখেন এই যে ফরমালিন দেওয়া আছে, ফরমালিনের যে সমস্যাগুলা, ফরমালিনের যে নেগেটিভ দিকগুলা, এগুলো একবার রিডিং পড়ে যাবেন। এগুলো 26 কে পড়াইতে হবে, আপনাদের পড়াইতে হবে না, তো প্যারা নাই এই জায়গায়। আচার তৈরিতে প্রিজারভেটিভ এটা লাগবে না। এবার দেখি আমরা একটু কখের দিকে যাই। এক সেকেন্ড, হ্যাঁ আমরা একটু কখের দিকগুলাতে একটু দেখাই দিই। এই যে এখানে লেখা আছে দেখো, মোল্ড কি, খাদ্য উৎপন্ন সংরক্ষক কি, দরকার নাই, এগুলো পড়াতে হয় না। খাদ্য সংরক্ষণের জন্য তাপমাত্রা কত হলে ভালো? 95 ডিগ্রি ফারেনহাইটের কম হলে ভালো হয়। সুষম খাদ্য কি, দরকার নেই। কোন খাদ্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না? pH 4.5 এর কম হলে সেসব খাদ্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার 3টা কারণ কি, এটা অলরেডি পড়াই ফেলছি। প্রিজারভেটিভ কাকে বলে, এই যে দেখেন এগুলা কিন্তু একটু পড়ে যেতে হবে। হ্যাঁ, তারপর বোটুলিজম কি, এটাও পড়াইছি কালকে। তারপর খাদ্য নিরাপত্তায় কি কি কৌশল অবলম্বন করতে হয়। ফুড সিকিউরিটি বলতে কি বুঝো? নর্মাল একই পড়া, জাস্ট একটু দেখে রাখবেন। টয়লেট ক্লিনার ব্যবহারে 2টা সতর্কতা লেখো। আপনাদের টয়লেট ক্লিনার, তারপর হচ্ছে গিয়ে গ্লাস ক্লিনার, এগুলো নাই। তারপরও গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার মধ্যে পার্থক্য একটু দেখে রাখবেন, দেখে রাখলে ভাই লস নাই। ভিনেগার প্রাকৃতিক প্রিজারভেটিভের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ব্যাখ্যা করো। খ নাম্বারে আসতেই পারে।
সো একবার পড়ে নিবেন। শাকসবজি সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়, এই দেখেন কিছু লাইন জানবেন, এখান থেকে কিছু লাইন জানবেন, তাহলে লিখতে পারেন রোগ প্রতিরোধে ভিনেগারের গুরুত্ব। দেখছেন, মানে আপনার অনেক জিনিস আছে, যেমন এই যে দেখেন খাবারের রুচি আনে, রক্ত সঞ্চালন বাড়ায় দেয়, হজম শক্তি বাড়ায়, শরীরের সৃষ্ট তরল নিঃসরণে সহজ করে দেয়, শরীরকে হালকা রাখতে সহায়তা করে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করে, মাংসে সৃষ্ট নাইট্রোঅ্যামিন ধ্বংসে ব্যবহার করে। এবার আপনি বলেন এই লাইনগুলোকে আপনি সব বইয়ে পাবেন? পাবেন না। তো ভাইয়ার কাজ কি? ভাইয়ার কাজ হচ্ছে আপনাকে একসাথে কালেক্ট করে দেওয়া। কখনোই আমি পড়াবো এরকম মেন্টালিটি আমার নাই, বাট আমি আপনাকে কি করতে পারি, বড় ভাই হিসেবে গাইড করে দিতে পারি। আপনার বলতে পারি তুমি এটা পড়ো, তুমি এটা পড়ো, এটা তোমার পড়তে হবে। ভাই পরীক্ষাকে আমি দিব না, তাহলে আমার এটা মনে রাখার দরকার আছে না? আপনি পড়বেন, আপনি পরীক্ষা দিবেন, আপনি মনে রাখবেন। আপনি একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু পড়ে ফেলবেন, আমি আপনাকে একসাথে করে দিব, একসাথে দেখাই দিব। খাদ্যদ্রব্য সংরক্ষণে মোল্ড নিয়ন্ত্রণ কঠিন কেন? এগুলো এত বেশি আসে না। অনুমোদিত প্রিজারভেটিভ দ্বারা খাদ্য সংরক্ষণ একবার পড়বেন। কিউরিং এর মাধ্যমে খাদ্য সংরক্ষণ, এই দেখেন এনএসিএল এর কথাবার্তা আছে। খাদ্য সংরক্ষণে চিনি ও লবণ ব্যবহার করা হয় কেন? এই যে চিনি আর লবণের ব্যবহারটা একটু পড়বেন। মাছ সংরক্ষণে সালফার ডাই অক্সাইড ব্যবহার করা উচিত নয় কেন? করা উচিত নয়, এটা পড়তে পারেন। চিনি খাদ্য সংরক্ষণে প্রয়োজন হয় না, একটু দেখে রাখবেন হালকা। আখের রস থেকে ভিনেগার প্রস্তুতিতে মাটির জার ব্যবহার করা হয় কেন? এই যে একটু আগে পড়ছিলাম না মাটির জার, দেখেন আখের রসে পরিশ্রুত রসকে 3-5 লিটারে পোড়া মাটির জারে স্থানান্তরে 10-15 মিনিট ফুটিয়ে ঠান্ডা করা হয়, এতে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া মারা যায়, এজন্য আখের রস থেকে ভিনেগার প্রস্তুতিতে মাটির জার ব্যবহার করা হয়। খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব, এই যে এগুলা মাঝে মাঝে দেখবেন হুট করে কোনো না কোনো বোর্ড কঠিন প্রশ্ন বানাইতে গিয়ে এরকম প্রশ্ন আপনাকে দিয়ে দিছে, তখন আপনি কি করবেন, আপনি একবার পড়ে নেবেন, একবার পড়ে নেবেন। ভাইয়া কিন্তু সব এখানে দিয়ে দিচ্ছি। এই যে কিউরিং এর গুরুত্ব, আচার তৈরিতে প্রিজারভেটিভ মানে কি, যে ভিনেগার, এই যে আচার তৈরিতে প্রিজারভেটিভ। তারপরে এই যে কিউরিং পদ্ধতির সুবিধা, কিউরিং মানে হচ্ছে গিয়ে কি বলতো, ওই যে লবণ। খাদ্য খাদ্য সংরক্ষণের বহুল প্রচলিত রাসায়নিক প্রক্রিয়া হলো কিউরিং। কোন খাদ্যকে খাবার লবণ এর দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। 7-8% NaCl দেওয়া হয় সবুজ ফলমূল সংরক্ষণে। দীর্ঘদিন ব্যবহারের জন্য লবণের দ্রবণে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সৃষ্টি ল্যাকটিক অ্যাসিড উৎপাদনে অনুকূল পরিবেশ পায় না। খাদ্যের নরম অবস্থা রোধে 0.1-0.2% ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়। এই যে এটা যদি একটু শিখে রাখেন, আপনার লসটা কোন জায়গায়? লস আছে? কোনো লস নাই। ওকে, তাহলে আমাদের অফিসিয়ালি ফার্স্ট পেপার শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের অফিসিয়ালি ফার্স্ট পেপার শেষ। আমাদের ফার্স্ট পেপারের গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, আল্লাহর রহস্যের মধ্যে শেষ। আমরা একটু দেখি একটু, হ্যাঁ আসেন, হ্যাঁ 5 মিনিট মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ দেখেন, দেখেন গুণগত রসায়ন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইয়া। হ্যাঁ একটু যান, আপনারা সাবস্ক্রাইবও করেন না, লাইকও করেন না, যাই হোক এটা আপনাদের ব্যাপার, এটা তো আসলে আমি চাইলেও আপনাদেরকে করতে পারবো না। এই দেখেন একটু ভালো করে তাকায় দেখেন, গুণগত রসায়ন 8 ঘন্টা 35 মিনিট। টাইম নিয়ে ফ্লেক্স নিচ্ছি না, সব পড়াই দিছি। কোন প্রকার উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আপনি আমার উল্টাপাল্টা কমেন্ট করে থামায় রাখতে পারবেন না, এতটুকু আমি বলতে পারি। আপনার মনে হইতে পারে এনাম ভাই কি পড়াইছেন 8 ঘন্টা, করে দেখো ক্লাসটা করে দেখো, যাও ক্লাসটা করে দেখো, এরপরে তোমার যদি মনে হয় তোমার কোনো কিছু করানো বাকি রাখছে তুমি আমাকে বইলো। রাসায়নিক পরিবর্তন 8 ঘন্টা 28 মিনিট। 8 ঘন্টা 51 মিনিট। আর কর্মমুখী রসায়ন 1 ঘন্টা, 1 ঘন্টার মতোই আর কি, আশেপাশে 1 ঘন্টার আশেপাশে আর কি, আমি জানি না অ্যাকচুয়ালি কতক্ষণ, মনে করেন 1 ঘন্টা 5 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট আর কি, এরকমই হবে। এটা এখন বলা যাচ্ছে না, এটা আসলে মার্জে দিলে বোঝা যাবে। এরপরেও যদি
এরপরেও যদি আপনার মনে হয় যে না আসলেই এনাম ভাইয়ের মেডিভার্সিটি ব্যাচে ভর্তি হওয়া উচিত, ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হওয়া উচিত, অবশ্যই ভর্তি হবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে, ব্যাচ আকাঙ্ক্ষা আর উইপেন সিরিজে ভর্তি হবেন। আমি আপনাকে এতটুকু প্রমিস করতে পারি যে ভাই ইনশাল্লাহ সবকিছু, কেমিস্ট্রিটা আপনি যদি আমার কাছে পড়েন, আপনার অ্যাডমিশন এই ফেজটাতে 6-7 মাসের ফেজটাতে কেমিস্ট্রি নিয়ে আপনার কখনো টেনশন করা লাগবে না, এতটুকু আমি হাসানের নাম কথা দিয়ে গেলাম সবার সামনে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।